আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এসএসসি পরীক্ষার্থী 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন এই সম্পূর্ণ গদ্যটিকে আলোচনা করা হবে এবং এখানে এ টু জেড লাইন বাই লাইন সব আলোচনা করা হবে এবং তোমাদেরকে সকল কিছু পড়ানো হবে এবং সিকিউ এমসিকিউ সলভ করা হবে। লেখক পরিচিতি: বঙ্কিম চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনায় কৃতিত্ব তারই। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। চাকরি সূত্রে খুলনা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করে তিনি নীলকদের অত্যাচার দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান। যোগ্য বিচারক হিসাবে তার খ্যাতি ছিল। বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। এই চাকরি সূত্রে খুলনা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করে তিনি নীলকদের অত্যাচার দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান। যোগ্য বিচারক হিসাবে তার খ্যাতি ছিল। বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন 1872 পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কৃতি। 1852 খ্রিস্টাব্দে সমাজ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা 34। তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম, রাজমহাস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসেও তিনি রচনা করেছেন। বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সামাজিক অনেক প্রবন্ধ রচনা করেছেন। লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্যগ্রন্থ। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন। এখানে যে উনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে চলে আসে, তাই এটা আমরা মনে রাখার চেষ্টা করব। বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। এখানে কিন্তু আমি বলতেছি 13টা প্যারা আছে, 13টা জিনিস লেখক আমাদেরকে বুঝিয়েছেন যে কিভাবে একজন নতুন লেখক হওয়া যায়। কারণ নতুন লেখকরা শুধুমাত্র মানুষের পপুলারিটির জন্য বা ভাইরাল হওয়ার জন্য মানুষের জন্য লেখে, কিন্তু আসলে লেখা যে পপুলারিটি বা টাকা কামানোর উদ্দেশ্যে লেখা উচিত না। উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে আত্মমর্যাদা বোধ বৃদ্ধির জন্য লেখা, মানুষকে ভালো একটি লেখা দান করা। এই জন্য তিনি 13টা উপদেশ দিয়েছেন। এই 13টা উপদেশ আমরা এখন আলোচনা করব। যশের জন্য লিখবেন না, তা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসবে। প্রথম কথাটা হচ্ছে লিখতে হবে যশের জন্য নয়, লিখতে হবে যা লেখা উচিত তার জন্য, নিজের কৃতিত্বের জন্য কখনো লেখা যাবে না। লিখতে হবে যা মানুষের মঙ্গল হয়, সেই মঙ্গল কামনার জন্য লিখতে হবে। 2, টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে।
এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেই দিন হয়নি। মানে আমরা এখনো টাকা ইনকামের মতো, মানে বাংলাদেশের অবস্থা এতটা উন্নত হয় না যে মানুষ এখন লিখে টাকা ইনকাম করবে, কারণ সবাই কিন্তু লেখার বিনিময়ে টাকা দেয় না। তো এই লেখক বুঝাইতে চাইছে যে কিন্তু আমাদের এখনো সেই দিন হয়নি। এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে, এবং এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃতি অনিষ্টকর হইয়া ওঠে। তাই আমরা অবশ্যই লিখব, যাতে করে আমাদের, সেই জন্য আমাদের লেখার উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মনোরঞ্জন করতে না। কারণ একজন মানুষকে যদি তুমি মনোরঞ্জন করতে চাও, তাহলে তোমার লেখা বিবৃত করতে হবে, লেখার ভিতরে ব্যঙ্গ করা লাগবে, মানে শুধু শুধু হাস্যকর জিনিস অ্যাড করা লাগবে, যা নিজের লেখাটাকে খারাপ দিকে নিয়ে যায়। সেজন্য অবশ্যই আমরা লিখবো যাতে এটা মানুষকে উন্নয়ন করে, লেখাটার কারণে মানুষ কিছু শিখতে পারে, নতুন আত্মমর্যাদা বৃদ্ধি পায়। সেজন্য আমরা লিখবো, টাকার জন্য লিখবো না। যদি মনে বুঝতে পারেন যে লিখিয়া দেশের ও মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই লিখবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। মানে বলা হয়েছে যে যারা মনুষ্য জাতির, মানে পুরা মনুষ্য জাতির উন্নয়নের জন্য যারা লিখতেছে, ভালোর জন্য লিখতেছে, সৌন্দর্য সৃষ্টির জন্য লিখতেছে, তারা অবশ্যই লিখবেন, তারা লেখা চালিয়ে দেবেন। আর যারা অন্য উদ্দেশ্যে লিখতেছেন তাদেরকে, মানে যাত্রাওয়ালা, মানে সাধারণ ব্যবসায়ীদের সাথে তুলনা করা হয়েছে, যারা রাস্তায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে ফেরিওয়ালাদের মতো, তাদের সাথে তুলনা করা হয়েছে। 4, যাহা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরিপীড়ন ও স্বার্থ সাধন যাহার উদ্দেশ্যে সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারেই পরিহার্য। সত্য ও ধর্মই সত্যের উদ্দেশ্য, ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্য লেখনী ধারণ মহাপাপ। মানে এখানে বোঝানো হয়েছে যাহা অসত্য, যাহা মিথ্যা, তা কখনো লিখবেন না। যা ধর্ম বিরুদ্ধ, মানে কারো ধর্মের বিরুদ্ধে এটা লেখাটা যাবে না। এবং কাউকে পরনিন্দা করে আপনি লিখতে পারবেন না, কাউকে পরপীড়ন, মানে কারোর উপরে নির্যাতন করে আপনি কিন্তু কিছু লিখতে পারবেন না। আবার কারো স্বার্থ সাধন করার জন্য, কারো উপরে স্বার্থ সাধন করবেন, তার জন্য আপনি লিখতে পারবেন না। যে এই সকল উদ্দেশ্যে লেখা যাবে না, সেই সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, মানে তা মঙ্গল কখনো আনতে পারে না মানুষ জাতির জন্য। সুতরাং তাহা একেবারে অপরিহার্য, মানে তা বর্জন করতে হবে। সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, মানে সত্য ধর্ম যেটা আসলেই সত্য, সেটাই কিন্তু সাহিত্যের মূল উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা আমাদের জন্য মহাপাপ। 5, যাহা লিখবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছু কাল ফেলিয়া রাখিবেন, কিছু কাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য নাটক উপন্যাস 2 এই 1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। 5, এখানে মূলত বোঝানো হইতেছে যে হঠাৎ করে কিছু লেখার পরে ছাপাইতে না। মানে তুমি একজন লেখক, তুমি যদি এখন লেখে কোনো একটা কবিতা লেখলা বা একটা বই লেখা তুমি যদি এখন ছাপাইয়া দাও, তাহলে কিন্তু লেখাটার ভিতরে ভুল ত্রুটি থাকেই যাইবে। যতই তুমি সুন্দর করে লেখো বা নিখুঁতভাবে লেখো, লেখার ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে। তাই সবসময় কোনো কাব্য নাটক উপন্যাস বা যে কোনো বই লেখার পর 2-1 বছর, মনে করো কমপক্ষে 2-1 বছর তো ফালায় রাখা উচিত। এটা লেখকের মতে বলছে লেখক। তো এই 2-1 বছর রাখলে তাহলে তুমি মনে করো লেখাটার ভিতরে কি কোনো ভুল টুল আছে কিনা তুমি এটা বুঝতে পারবা। আর আরেকটা কথা হচ্ছে, তুমি মনে করো 3-4 বার রিভিশন দিলে তুমি বুঝতে পারবা যে জিনিসটা কি আসলে ঠিক না ভুল, বা এই লেখাটা কি আসলে আমার বইতে রাখা উচিত কি উচিত না। আরেকজনকে পড়ায়ও শোনাইতে পারো, যাতে তুমি বুঝতে পারো যে লেখাটা আসলে বইতে রাখাটা ঠিক হবে কিনা। 6 নাম্বার, যে বিষয় যাহার অধিকার নাই
সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটা সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। মানে হচ্ছে তোমার তুমি পড়ো হয়েছে সায়েন্সে, তোমার কি আর্টসের বিষয় তুমি জানো, তুমি ইতিহাস সম্পর্কে তুমি কোনো আইডিয়া আছে? তুমি যদি চাও একটা ইতিহাস সম্পর্কে একটা বই লিখতে, তোমার সেই নলেজ তো নাই, তুমি কীভাবে লিখবা? তারপরে তুমি যদি চাও ব্যবস্থাপনা সম্পর্কে একটা বই লিখতে, তাহলে তুমি তো পারবো না। মানে যে বিষয়ে তুমি পড়ালেখা করো নাই, বা যে বিষয়ে তোমার অনেক কম নলেজ, সেই বিষয়ে তুমি লিখতে দেবে না কিছু বই, কারণ সেটাতে লিখতে গেলে তোমার অবশ্যই ভুল হইব। তবে এটা সাময়িক সাহিত্যে কিন্তু এটা রক্ষা হয় না, কারণ যেহেতু এটা সাময়িক সময়ের জন্য মানুষ লেখে সাহিত্য, তাই সেটাতে এই যে নিয়মটা মানে না অনেক। ৭. বিদ্যা প্রকাশের চেষ্টা করিবে না। বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তকর ও রচনার পরিপাঠ্যের বিশেষ হানিজনক। এখানকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃতি, ফার্সি, জার্মান কোটেশন বড় বেশি দেখতে পাই। যে ভাষায় আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সেই ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। মানে এখানে বলতেছে তোমার ভিতরে কি পরিমাণ জ্ঞান আছে, তুমি কোন পর্যন্ত পড়ালেখা করছো, তুমি পিএইচডি করছো না কি করছো, মানে তুমি একটা সাবজেক্ট হিসেবে কোন পর্যন্ত পড়ালেখা করছো সেটা তোমার প্রকাশ করার প্রয়োজন নাই। তুমি যদি লেখো, মানে তোমার ভিতরে যদি সেই জ্ঞানটা থাকে, সেটা অটোমেটিক প্রকাশ পাইবে। তো তার মানে এই না যে তুমি তোমার জ্ঞান প্রকাশ করবা না, তুমি করবা প্রকাশ, কিন্তু তোমার প্রকাশ করা জ্ঞানের ভিতরে অটোমেটিক্যালি তোমার মানে যে তুমি একজন জ্ঞানী মানুষ সেটা প্রকাশ পেয়ে যাবে। তার জন্য মানে অতিরিক্ত করে তোমার যে তুমি পিএইচডি করছো, এই করছো, এই করছো, এসব বলার প্রয়োজন নেই। কত বছরের অভিজ্ঞতা আছে এগুলো বলার কোনো প্রয়োজন হয় না। আর অন্য অন্য বই থেকে তুমি কপি করে লেখার প্রয়োজন নেই, যেহেতু তুমি নিজেই জানো। মানে তুমি নিজের থেকে চেষ্টা করবা এটা কিছু তৈরি করার, তাহলেই সেটা সফল হবে। ৮. অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবে না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আসিয়া পৌঁছাইবে। ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময় বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। মানে এখানে অলঙ্কার প্রয়োগ বলতে বোঝানো হয়েছে যে আমরা যেই লেখার ভিতরে সুন্দর করার জন্য আমরা সাধু ভাষায় ব্যবহার করি, বা সংস্কৃত যে ভাষা আছে সেটা ব্যবহার করি থাকি। তারপরে অনেক সময় আমরা লেখার ভিতরে কিছু ব্যঙ্গ প্রকাশ করি, যাতে মানুষ হাসি ঠাট্টার জন্য কিছু ওয়ার্ড ইউজ করে থাকি। তো এগুলা যদি আমরা ইউজ করি, তার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই জায়গাটায় কি এই লেখাটায় মানে অতিরিক্ত আসতেছে নাকি। তুমি যদি আসলে একটা গল্প লেখতে থাকো, তাহলে গল্পের ভিতরে যদি ব্যঙ্গ হওয়ার মতো কিছু একটা থাকে ওই সিচুয়েশন, তাহলে এটা অটোমেটিক মাথায় আসবে। এটা তোমার এক্সট্রা করে কোনো বই থেকে বা কোনো জায়গা থেকে তোমার এক্সট্রা আনা লাগবে না, অটোমেটিকলি মনে করে চলে আসবে সেটা। ৯ নাম্বার, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি। মানে তোমার যে স্থানে মনে হবে যে অলঙ্কার ব্যঙ্গ বড় সুন্দর হইবে বলিয়া মনে হবে, সেই স্থানটি তুমি কাটিয়া দিবা, কারণ এটা প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে। মানে তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বারবার পড়িয়া শুনাইবা যে সে স্থানটা কেমন। কারণ অনেক সময় আমরা মনে করি যে এই একটা গল্পেতে যদি এখানে আমরা মনে করি এক পাশে যদি আমি একটা ব্যঙ্গ দিই, যাতে সেটা হাসি মনে হবে, কিন্তু কিছুদিন পর মনে হবে যে সেটা হাসি লাগতেছে না। তুমি ৩-৪ বার পড়লে মনে হবে যে এটা তোমার নিয়ে যে এটা হাসার কিছু নাই এখানে। তো সেইখানে মনে করো এটা কাইটটা দেখলেই ভালো হবে। আবার তোমার বন্ধু বান্ধব সবাইকে শোনাবা, তাহলে ভালো হয়। ভালো না হইয়া থাকে, তবে ২-৪বার পড়িলে লেখকের নিজেরই উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। মানে হচ্ছে সরলতা হচ্ছে
অলংকারের ভিতরে শ্রেষ্ঠ একটি অলংকার। তোমার লেখার ভিতরে যদি সরলতা থাকে, তুমি যদি সহজেই কোনো একটা বিষয়কে তোমার পাঠককে বুঝাইতে পারো, তাহলে এটাই সবচেয়ে বড় অলংকার তোমার জন্য। তাই তুমি এভাবে লিখবে যাতে করে লেখাটা অনেক সহজ হয়, সুন্দর হয় এবং মানুষের বোধগম্য হয়। অনেক কঠিন করে লেখার কোনো প্রয়োজন নেই। কাহারও অনুকরণ করিও না। 11, অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণাগুলি হয় না, গুণগুলি হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এইরূপ লিখিব, এই কথা কদাপি মনে স্থান দিও না। মানে কখনো স্থান দিও না, কদাপি বলতে কাহারও কাহারও তুমি অনুসরণ করো না বা কারো কপি করার প্রয়োজন নেই। যেমন অনেকে আছে কি রবীন্দ্রনাথের কপি করে, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ কপি করে লেখার চেষ্টা করে, এবং কারো কপি করার প্রয়োজন নাই। তুমি নিজের থেকে লেখার চেষ্টা করবা। কেউ ইংরেজি কীভাবে লেখে বা কার লেখা কীরকম, কার স্টাইল কীরকম, সেভাবে তোমার লেখার প্রয়োজন নাই, তুমি নিজের থেকে লেখবা। 12, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময় প্রয়োজন না হয় না, কিন্তু হাতে থাকা চাই। যে কথা তোমার কাছে প্রমাণ নাই, যেমন একটা কথা তুমি বলা যায় আমি ছাদে গেছি বা আমি সূর্য দেখি, নিজের চোখে দেখে আসছি ধারে থেকে, এই কথা তো তোমার কাছে প্রমাণ নেই। তোমার কাছে যে কথাগুলো প্রমাণ থাকবে না, তুমি সেগুলা লেখার প্রয়োজন নেই, সেগুলো লেখবা না। প্রমাণ এমন না যে তোমার প্রমাণ সেখানে অ্যাড করতে হবে, তোমার যে এটার প্রমাণ আছে, আমার কাছে দলিল আছে, এমন না। তোমার কাছে এটা থাকা ভালো, কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে না লেখাই ভালো। বাংলা সাহিত্যে বাংলার ভরসা, বাংলা সাহিত্য বাংলার ভরসা। এই নিয়মগুলো বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। বাংলা এখানে বলা হয়েছে বাংলার যে সাহিত্য এখন লাস্টে দিয়ে বলতেছে, সেটা কিন্তু আমাদের ফেই সব ন্যস্ত। আমরা যদি এটাকে সঠিকভাবে এই নিয়মগুলো মেনে চলি, তাহলে আমাদের যে লেখার যে কৌশল সেটা ভালো হবে এবং লেখাগুলো উন্নতির বেগে চলতে থাকবে। এখন আমরা শব্দ টিকাগুলা দেখবো, এগুলা মুখস্থ করার চেষ্টা করব। পাঠ পরিচিতিটা আমরা পড়ি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। সাধুরীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটির রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন, তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্য লেখা নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। তিনি বলতে চান, নতুন লেখকেরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, তেমনি লেখার বিদ্যা জাহির করাও প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। অনুকরণ ভিত্তিকেও দূষণীয় বলেছেন। অনাবশ্যকভাবে লেখার সৌষ্ঠব্য বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। সারল্যকেই তিনি সকল অলঙ্কারের মধ্যে শ্রেষ্ঠ অলঙ্কার বলে মনে করেছেন। সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছেন। এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কী হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকেরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজে নিশ্চিতভাবে উপকৃত হবেন এবং আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। বহুনির্বাচনের প্রশ্ন। লেখকের লোকরঞ্জন প্রবৃত্তি
প্রবল হয়ে ওঠে কী কারণে? পাঠকের রুচির বিবেচনা আনলে, অর্থ লাভের আশায় লিখলে? এটা হচ্ছে খ, অর্থ লাভের আশায় লিখলে। চট্টোপাধ্যায় লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন? উপযুক্ত প্রমাণ সংযুক্ত সুবিধার্থে, পাঠনের মনে চাহিদার উদ্রেক করতে, লেখার ভুল ত্রুটি সংশোধন করতে। এটা হচ্ছে গ, গ হবে। উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। আপনার যেই ভেঙে চুরে গড়তে চায়, আপনারে যে ভেঙে চুরে গড়তে চায়, পরের ছাঁচে অলিক ফাঁকি মেকি সেইজন নামটা তার কদিন বাঁচে। কবিতাংশের ভাব বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন। প্রবন্ধের লেখক যে নিবেদনের সাথে সাদৃশ্যপূর্ণ তা হল পরানুকরণে নিরুৎসাহিতা, অন্য লেখকদের অনুকৃতি, স্বকীয়তার সচেষ্ট থাকা। এখানে হবে প্রবন্ধের লেখকদের যে নিবেদনের সাথে সাদৃশ্যপূর্ণ, পরানুকরণে নিরুৎসাহিতা হয়, এটাও হবে, এবং অন্য লেখকদের অনুকৃতি, এটা হবে না। 2, সক্রিয় সচেষ্ট থাকা। 1-3 হবে। 1-3 হচ্ছে গ। উক্ত নিবেদন রক্ষিত হলে নিচের কোনটি ঘটতে বলে পাবন্দিক মনে করেন? নিচে নিবেদন রক্ষিত হলে নিচের কোনটি ঘটত বলে পাবন্দিক মনে করেন? এখানে লেখক স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যের সমুজ্জ্বল হতেন, বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হতো, অলঙ্কার প্রয়োগ যথার্থ হতো, রচনায় পরিপাট্য বজায় থাকতো। এখানে খ হবে, বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হতো। একটা সৃজনশীল প্রশ্ন দেখতেছি। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক বিপর্যয়, হতাশা ও হাহাকারে উপমহাদেশের জীবন ছিল না অভিঘাতে বিপর্যস্ত ও রূপান্তরিত। এমনই এক পরিবেশে কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতায় বিনির্মাণ করলে শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যিক এক আশাবাদী জগৎ। তিনি কলম তুলে নিলেন শোষণ বঞ্চনাহীন, শ্রেণী বৈষম্যহীন, ক্ষুদ্র ক্ষুধা দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক এক জগৎ সৃষ্টি করতে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সাম্যের গান গাইলেন। এক সময় তিনি হয়ে উঠলেন বর্ণ ও বর্ণ শ্রেণী গোত্রে নির্বিশেষে সকল সাধারণ মানুষের অধিকারে আদায়ের কলম সৈনিক। শোষণ বঞ্চনায় ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে তার বিদ্রোহ আজও আমাদের অনুপ্রাণিত করে বারংবার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? এখানে বঙ্কিম চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া, আনন্দ দেওয়া। মানে আনন্দ বলতে এখানে যে মনোরঞ্জন করা সেটা না, মানুষকে আনন্দ দেওয়া। এবং সাহিত্যের উদ্দেশ্য আছে মানুষকে শিক্ষা দেওয়া, ভালো কিছু শিক্ষা দেওয়া। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ বলতে লেখক কি বুঝিয়েছে? এখানে অন্য উদ্দেশ্যে বলতে আমার উদ্দেশ্য হওয়া চাই যে লেখাটার মাধ্যমে মানুষের উন্নতি হোক, মানুষের ভালো কিছু হোক, এটা ভেবে আমি লিখব, যাতে করে আমাদের মানব জাতির কল্যাণ হয়, এটা ভেবে আমি লিখব। আমি যদি অন্য কোনো উদ্দেশ্যে লিখি তাহলে লেখনী ধারা আমার মানে পাপ হবে, মহাপাপ, সেটাই বোঝানো হয়েছে। উদ্দীপকে কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটির প্রতিফলন ব্যাখ্যা করো। তোমরা এখানে ব্যাখ্যা করে দিবা যে কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা, বাংলার নব লেখকদের প্রতি নিবেদন, মানে প্রবন্ধে যেসব বিশেষ বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায় সেগুলো তুমি এখানে ব্যাখ্যা করে দিবা। যেহেতু আমরা দেখতেছি যে এখানে ওনার বলতেছে যে সাহিত্য টাকার জন্য লিখবো না আমরা, তারপরে লোকরঞ্জনের জন্য না, তারপরে আমরা ভাইরাল হওয়ার জন্য বা কোনো সেলিব্রিটি হয়ে যাব এমন ভেবে আমরা কখনো সাহিত্য লিখবো না। এগুলো তোমরা ব্যাখ্যা করে দিবা। ক নাম্বার হচ্ছে বাংলার নতুন লেখকদের প্রতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপকে যথাযথভাবে প্রকাশিত হয়েছে কি? উদ্দীপকে এই প্রবন্ধের আলোকে তোমার মতামত দাও। হ্যাঁ,
এখানে বলো যে যথার্থ হয়েছে, যেহেতু এখানে অধিকার শোষণ বা অনুপ্রাণিত হয়েছে, যেহেতু এখানে বিদ্রোহ যেহেতু হয়েছে, সেহেতু সাদৃশ্য আছে লেখার ভিতরে। এই সাথে সাদৃশ্য দিকটা তোমরা তুলে ধরবা এবং সুন্দর করে এটাকে এক্সপ্লেন করে দেবা দুইটা গল্প একসাথে করে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভিডিও সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের সঙ্গে থাকবে।